তামিম ইকবালের বয়স যদি এখন 50ও হতো, আপনার বলতে হবে যেটা অনাকাঙ্ক্ষিত। আপনি তামিম ইকবালের কথা ভুলে যান, মানে বাংলাদেশ ক্রিকেটের সাথে যে মানুষগুলো জড়িত, অনেক প্রবীণ ব্যক্তি কিন্তু আমাদের ক্রিকেট বোর্ডের সাথে জড়িত, ক্রিকেটের সাথে জড়িত, তাদেরও যদি এরকম একটা হুট করে ঘটনা ঘটতো। একজন মানুষ অনেক দিন থেকে অসুস্থ রয়েছে, আমাদের মোশাররফ রুবেল ভাই, আল্লাহ থেকে জান্নাত নসিব করুক না, অনেক দিন ধরে অসুস্থ ছিল। একটা সময় বুঝতে পারতাম যে রুবেল ভাই হয়তো সময়টা নেই, ঠিক আছে, একটা মেন্টাল প্রিপারেশন থাকে সবার জন্য। বাট তামিম ইকবাল যেভাবে এটা ঘটেছে, আল্লাহ তাকে ব্যাক করিয়েছে, আলহামদুলিল্লাহ। নিশ্চয়ই তিনি সুস্থ হয়ে ফিরবেন আমাদের মাঝে আবার আগের মতো, আগের রূপে। এটা কোনোভাবেই এক্সপেক্টেড ছিল না। এখনও একজন ক্রিকেটার তার ক্রিকেটিং ক্যারিয়ারকে মানে কমপ্লিটেড বলেন নেই, ডোমেস্টিক ক্রিকেটটা এখনও খেলছেন। তিনি অলরেডি প্রিমিয়ার লিগে 2টা শতক হাঁকিয়েছেন, লাস্ট বিপিএলের সেকেন্ড হাইয়েস্ট রান গেটার, ম্যান অফ দ্য ম্যাচ অফ দ্য ফাইনাল। সামনে ক্রিকেট বোর্ড ইলেকশন হবে, সেখানটাও তামিম ইকবাল আসতে পারেন, এরকম আলোচনা। সেই মানুষটা খেলতে গিয়ে এরকম একটা অবস্থায় পড়বেন, এটা আসলে খুব আনএক্সপেক্টেড। আমি মোহামেডান অফিসিয়ালের সাথে কথা বলছিলাম, তারা বলছিল যে তারা একদম মৃত মানুষকে দেখেছে, মানে মৃত মানুষ ব্যাক করেছে। আসলে এটা অ্যাজ এ ফ্যান, জার্নালিস্ট বা বাংলাদেশ ক্রিকেটের জন্য কতটা কষ্টদায়ক ব্যাপার ছিল যে তামিম ইকবালের মতো তারকা, সে তামিম হোক, সাকিব হোক, মাশরাফি হোক, যেই হোক, তাদের জন্য আসলে কতটা কষ্ট। এন্ড অফ দ্য ডে না, আপনার মানে আমরা তো অনেক কিছু করি, আমাদের অনেক গর্ব, অনেক ক্ষমতা, আমাদের অনেক অহংকার, তাই না? বাট এন্ড অফ দ্য ডে আমাদের বললাম তো যে নিঃশ্বাসের বিশ্বাস নেই। উপরে যে আল্লাহ তাআলা আছেন এবং তিনি যে আসলে আমাদের থেকে অনেক বড়, কেউ হয়তো স্রষ্টা বলেন, কেউ ভগবান বলেন, আমার আল্লাহ আমি বলি, হ্যাঁ, আমাদের যিনি ক্রিয়েট করেছেন তিনি যে সবার থেকে অনেক বড়। আর আমরা যে ঠুনকো, তামিম ইকবালের এই এক্সপিরিয়েন্সটা আমার কাছে মনে হয় যে একটা বড় এক্সাম্পল। স্টিল তিনি খেলছেন, অ্যাথলিট, জিম করেন, ফিটনেস ট্রেনিং করেন, দেশের বাইরে যান, মেডিকেল চেক আপ করেন, কত কিছু করেন, কত প্রসেসের মধ্যে থাকেন। বাজারের পামেলে তো ভাজা নাস্তা নিশ্চয়ই খান না, ভাত খান না, রান্না করা খাবার খান না, সেই মানুষটার এই অবস্থা। সো আমার কাছে মনে হয় যে আমাদের অহংকার, আমাদের দাম্ভিকতা, এগুলো যে আসলে খুবই ঠুনকো। এই ঘটনার মধ্য দিয়ে এই ব্যাপারটা আমরা রিয়েলাইজ করতে পারি যে আসলে যে কোনো মানুষের যে কোনো কিছু যে কোনো সময় হয়ে যেতে পারে। একদম লাস্ট প্রশ্ন, খুব বেশি বড় করবো না আসলে। তামিম ইকবাল টস করেছেন, জি, তারপরে ম্যাচের জন্য প্রস্তুত ছিলেন, তারপরে তিনি চলে এসেছেন হসপিটালে। একটা সময় জীবন মৃত্যু সন্ধিক্ষণেও তিনি ছিলেন। সেই সময় আসলে খেলা চালিয়ে নেওয়াটা কতটা যৌক্তিক ছিল? এখানে একটা খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট হয়েছে। আমি যে দেবব্রত পালের সাথে কথা বলেছি, যিনি ম্যাচ রেফারি, এই জায়গায় দেবব্রত পালের পুরো রোলটা ছিল যে অ্যাজ ইফ যে ধরেন আপনার বাসায় যদি কেউ অসুস্থ হয়, ওই মানুষটাকে আপনি যেভাবে হাসপাতালে নিয়ে যাবেন, আপনি বন্ড সিগনেচার করবেন, হ্যাঁ, আপনি তাকে সিপিআর দেওয়ার সময় ওই রুমটাতে ঢোকার চেষ্টা করবেন যে তার কি অবস্থা, ইমপ্রুভ করছে কিনা, অর্গানগুলো আবার নতুন করে স্টার্ট করছে কিনা। ম্যাচ রেফারি হিমসেলফ আসলে পুরো প্রসেসের সাথে জড়িয়ে গিয়েছিল, যেখানটায় তামিমের জীবন বাঁচানোর প্রসেস। ম্যাচ তার আউট অফ মাইন্ড, মানে খেলা চালিয়ে নেওয়াটা যে ইন্টেনশনাল ছিল এরকমও না, কিন্তু অফ করার জন্য যে একটা কথা বলতে হবে সেই ডিসিশন তো দিবে ম্যাচ রেফারি। ম্যাচ রেফারি সেখানটায় ছিলেন না, ম্যাচ রেফারি ছিলেন এখানে তামিমের সাথে পুরো সময়টা, এবং সেই বন্ড সিগনেচারটা তিনিই করেছেন। আমি তার সাথে কথা বললাম, অনেকের সাথে কথা বলেছি। সো আমার কাছে মনে হয় খেলা চালিয়ে নেওয়াটা ইন্টেনশনাল ছিল না, মানুষ ঘটনাক্রমে হয়ে গেছে। আর যিনি ম্যাচ রেফারির দায়িত্বে, খেলা বন্ধ বা চালানোর ডিসিশন দেওয়ার দায়িত্বে ছিলেন, তার কাছে ওই সময় প্রায়োরিটি ছিল যে আমার তামিম ইকবালকে বাঁচাতে হবে।